আকাশে বাতাসে হাসিল রে, চম্পা ফুটিছে আমেলে ফুটিছে, তার সুবাসে ময়না হাসিল রে, হলুদ বরণ মেঘলায় তার যৌবন দিলায়, লালন নাড়াড় দিয়ে অক্ষ দুটিছে, উপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে আয়, বসন্তের এই বিহুর লগন উত্তাল হয়ে যায়, বিহুর লগন মধুর লগন, আকাশে বাতাসে হাসিল রে, তাহার না কে আমার তোদের কাঠি দোর থেকে অমনি খুশি যায়, তাহার নাচ দেখে আমার ছয়, তোদের কাঠি দোর থেকে অমনি খুশি যায়, জগৎ জুড়ে বিহুর খরচ খুশিতে চড়ায়, বসন্তের এই বিহুর লগন উত্তাল হয়ে যায়, বিহুর লগন মধুর লগন, আকাশে বাতাসে হাসিল রে, চম্পা ফুটিছে আমেলে ফুটিছে, তার সুবাসে ময়না হাসিল রে, লাজুক নাচিতে আর গোরা যৌবন, বিহুর সাথে সবার মাঝে হাসিল রে। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি, আমরা নই বাধা নই দাসের রাজা সে দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, রাজা সবারই দেন মানব ফিরে পা, ওদের খাটো করে রাখেন কোনো সত্যে, নইলে নইলে মোদের রাজা মানে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, চলবো তারই পথে মোরা মরবো, পালা তার বিছানা পথে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। মঙ্গলদীপ বুঝলে অন্ধকারে দু চোখ আলোয় ভরপুর, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, দের মার্জনা করো প্রভু, ও এ তুমি আলো
সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রঙ্গ দিয়েও বেজায় কালো, তার উপরে মুখের কটর অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে গায়ে লোলে থামল কেসে। বিষয় আসা গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল আরেকটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কিন্তু তারা উচ্চধর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। গঙ্গারাম তোকে বলবো গে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। যদিও সুস্বাগতম বলার আগেই আপনাদের সকলের কাছে উপস্থিত হয়েছে কিন্তু এক স্পেশাল চাইল্ড, শুভশ্রী চন্দ। ওর উপস্থাপনা দেখেই আপনারা বুঝতে পেরেছেন ও কতটা লড়াইয়ের মধ্যে দিয়ে এই উপস্থাপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের কাছে পৌঁছাচ্ছে, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ওর ভীষণভাবে দরকার। এবং ওর পারফরমেন্স শুধু দেখলেই হবে না, ওর লড়াইটা, ওর বাড়ির লোকের লড়াইটাও কিন্তু আপনাদের সকলের কাছে তুলে ধরবো। এবং ওর আরো একটা প্রতিভা আছে, সেটা হচ্ছে অঙ্কন শিল্পের উপর, সেটা নিয়েও আপনাদের কাছে নিদর্শন রাখবো। তাহলে চলুন, আজকে স্টুডিওতে ওর মাকে পেয়েছি, ওর মায়ের সাথে একটু পরিচয় করে নিই। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনি তো জানেন আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য কি। সকলের কাছে, সকলের আমরা নিয়ে যেতে চাই বঙ্গ ট্যালেন্টেড শিশু বলুন বা আরো সকলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের প্রোগ্রামের মাধ্যমে। তো সেই হিসাবেই আপনাকে আমন্ত্রণ। তো আপনার নামটা আমি আপনার মুখেই শুনবো। আমার নাম দেবযানী চন্দ। আচ্ছা, আপনার কি একমাত্র সন্তান? আমার দুটি সন্তান, আমার শুভশ্রী বড় মেয়ে আর ছোট মেয়ে দীপশ্রী। প্রথমেই আমি বলি, এই চ্যানেল ভিশন বঙ্গ চ্যানেলের ট্যালেন্টের পরিবারকে আমি আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আরো বিশেষ করে ধন্যবাদ জানাই অতনু মুখার্জি, মানে আপনাকে, যে আপনি এরকম শুভশ্রী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ওকে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম দিলেন ওর প্রতিভা বিকাশ করার জন্য। একদম একদম, এটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে চলছি। সেই সঙ্গে চ্যানেল ভিশন তো আছেই আমাদের পাশে, না হলে আমরা এগোতে পারতামও না। আচ্ছা, আমাকে শুধু বলুন যে আপনি থাকেন কোথায়? আমি থাকি বাঁশদ্রোণী, টালিগঞ্জের বাঁশদ্রোণীতে, মানে শুরু থেকে ওখানেই? হ্যাঁ। বেশ। তো আপনার এই যে ওকে নিয়ে যে লড়াইটা বা এগোনোটা, এটা তো শুধু সমাজের সঙ্গে নয়, মানে ধরুন পরিবারের সাথে লড়াই, তারপরে সামাজিক প্রেক্ষাপটে যে লড়াইটা হয়, করতে হয় প্রতিনিয়ত, সেই লড়াই, তা এটা করতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়েছেন বা কারো কারো সহযোগিতাও পেয়েছেন, সেই সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদের দু চার কথা বলেন আর কি। লড়াইটা শুরু হলো 1997 সাল থেকে। আচ্ছা। ওর জন্ম হলো, তারপর আমি অতটা বুঝতে পারিনি, মোটামুটি নর্মাল স্কুলেই দিয়েছিলাম। সাউথ এন্ডে পড়তো, নার্সারি
LKG, আপার কেজি 1। তো একদিন ক্লাস 1-এ তখন বাড়িতে এসে দেখি ও স্কুলের জামা কাপড় খোলেনি, ওই স্কার্ট ব্লাউজ পরে আছে। আমি কি হলো ব্যাপারটা? তো বললো, শাশুড়ি মা বললো যে ও বলেছে এটা আমার মায়ের হাতের ছোঁয়া, এটা মা পরিয়ে দিয়েছে, এটা আমি খুলবো না, মা আসুক খুলিয়ে দেবে। তখন আমি ভাবলাম সত্যি ও আমাকে কত ভালোবাসার টানে আবদ্ধ করে রেখেছে, আমার ভালোও লাগলো। তখন শাশুড়ি কিন্তু বুঝতে পেরেছিলেন, যেটা আমি এখন বুঝি, উনি কিন্তু ওকে অনেক আগেই বুঝেছিলেন, আর অনেক কৌশলে ওকে বড় করেছে, যেটা আমি সত্যি চাকরি করতাম বুঝতে পারিনি। উনি তখন বললো যে ঠিক আছে, তুমি ওকে একটা জামা রেখে দেবে, সেই জামাটা দেখিয়ে রাখো যে আমি এটা তোমায় আমার হাতের ছোঁয়া স্পর্শ করে রাখলাম, এটা তুমি আমার ছোঁয়াটা রইলো, তুমি এসে এই জামাটাই পরবে। ঠিক আছে, এভাবে চলছিল, বেশ ভালোই চলছিল। আমি বুঝতেও পারিনি যে এত সংকটে আমি পড়ে যাব। হঠাৎ করে শাশুড়ির বয়স হয়েছিল, উনি মারা গেলেন। তো ওইখানে বিরাট একটা শূন্যতা এলো। ওর যে সবসময় সঙ্গী, বন্ধু কাম মা কাম ঠাকুমা, সবকিছু সেটা চলে গেল। তার মধ্যেই আমার মা মারা গেলেন, আমার বাবা মারা গেলেন। 6 মাসের মধ্যেই পরপর 3 জন মারা যেতে ও দেখলো যে সবাই তো বয়স্করা মরে যাচ্ছে, তাহলে এখন এবার তো আমার বাবা মা মরে যাবে, ব্যাস। হঠাৎ করে সেই থেকে যে ওর কি হলো, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে খালি কাঁদতো সারাদিন। সন্ধ্যে থেকে কান্না শুরু হতো রাত্রির 1টা, 2টো, 3টে। তার মধ্যে আমার একটা ছোট বাচ্চা, দ্বিতীয় সেকেন্ড চাইল্ড হলো। আমি তাকে দেখবো না ওকে দেখবো, মানে সে ওকে চায় না, ওকে সরিয়ে রাখতে বলে, যেরকম হয় বাচ্চাদের মধ্যে, দুটো ভাই বোনের মধ্যে টানা পড়েন। একদম এভাবে আমি চালিয়েছিলাম, খুব সংগ্রাম করেছি। যাই হোক, সেখান থেকে একটু ডক্টর দেখিয়ে একটু কান্নাটা বন্ধ হলো বটে, কিন্তু এর মধ্যেই যেই 12 বছর হয়ে গেল, ওর আচরণগত সমস্যা দেখা দিল। ও একটু কাঁদলো প্রথমে, তারপরেই দুমদারাক্কা, ভাঙচুর, মারপিট, মারবে। তার মানে ধীরে ধীরে পরিবর্তনগুলো আসছে। কোনোদিনই আমার গায়ে টাচ করেনি বা কাউকে মারেনি, একটু কাঁদতো। এটা আসতে শুরু করলো। এবং মানে কি বলবো, এমন হলো যে দরজা জানলা ভেঙে ফেলছে, ফিল্টারে 20 লিটার জল একদম উল্টো করে দিয়েছে, পুরো বাড়ি থুই থুই করছে জলে। আমি ওকে সামলাবো না, জলগুলো ফেলবো, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। রান্না করব, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন সবাই বলে ওকে কোথাও দিয়ে আসো। আমার তো মন চায় না, আমি কোথায় দেবো, আমার নিজের সন্তান। তারপরে এরকম এত ভেঙে দরজা জানলা উড়িয়ে দিত, এরকম দরজার একটা পার্ট উড়ে যেত, জানলার একটা পার্ট উড়ে যেত। আমি তারপরে 2টো করে জানলার পার্ট করা, 2টো করে দরজার, একটা ভাঙলা অন্তত একটা আড়াল দিয়ে পর্দা দিয়ে দিতাম। পরের দিন সকালে কার্পেন্টারকে ডাকতাম, সে এসে আবার একটা পাল্লা লাগিয়ে দিত। মানে আমার প্রতিদিনই অল্টারনেট চলতো। তখন একজন বললো কি তাহলে লোহার দরজা লাগিয়ে দাও, ও আর ভাঙতে পারবে না, আর ঝামেলা করলে বেরিয়েও যেতে পারবে না। আমি তাই দিলাম, ব্যাস। লোহার দরজা লাগিয়ে দেওয়ার পরে সেই তো কান্নাকাটি দুমদারাক্কা শুরু হলো। লোহার দরজায় দুমদুম করে মারতে মারতে পা কেটে রক্তারক্তি, পা থেতলে গেল আমার। সেই দিনটা আমি মনে করলে আমার খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এইভাবে কোনো শিশুকে রাখা ঠিক নয়, সেটা সেই শেকল দিয়ে বেঁধে রাখার মতো ব্যাপারটা হয়ে যায় আর কি, ঠিক হচ্ছে একদমই নয়। তখন আমি ডক্টর পিকে সাহার কাছে গিয়ে বললাম যে ডাক্তারবাবু, ও বাড়িতে থাকতে চায় না, ওর যখনই গন্ডগোল করে ও চলে যেতে চায় কোনো না কোনো জায়গায়, আর এত স্পিড বাড়িয়ে দেয় যে ভাবতে পারবেন না। যে ও এমনি সময় খুব ধীর স্থির, কিন্তু ওই সময় ওর প্রচন্ড মানে ওর অ্যাক্টিভ হয়ে যায়। কি করি, আপনি এমন কিছু করুন, এমন ভাবে ট্রিটমেন্টটা করুন যাতে আমার কোথাও দিয়ে আসতে না হয়, বাড়িতে রেখে ওকে কোনোভাবে মানে রাখতে পারা যায় চোখের সামনে। তখন ডক্টর পিকে সাহা আমাকে সেই বুঝেই অনেক ওষুধ খেতে হয়, এটা মানছি, আমার কিছু করার নেই। তারপরে ধীরে ধীরে ওর প্রোগ্রেস হলো। তার মধ্যে ও আমাকে ছেড়ে একদমই থাকতে পারতো না। আমার তার আগে যদি ডাক্তারকে দেখিয়েছিলাম, তিনি বললেন না তুমি চাকরিতে অনেকদিন যেও না, বছর 2-3 যেও না,
তাহলে ও তোমাকে যে আঁকড়ে ধরেছে, যে সবাই মরে গেছে, ও ভেবেছে মা বাবা মরে যাবে, মা বাবাও হারিয়ে যাবে। এই জন্য আমাকে ছাড়তো না। এবার আমি বাথরুমে গেলে বাথরুমে দাঁড়িয়ে রয়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে আছে, অফিসে যেতাম আমার সঙ্গে অফিস যেত। এবার এরম করে তো অফিস চলে না। তো একদিন এরম 4 মাস অফিসে নিয়ে গেছি, তার আগে 6 মাস অফিস যাইনি, একদম নিদারুণ অবস্থা, মানে অর্থনৈতিক সংকটে পড়ে গেছি। কি করব, এদিকে হাজবেন্ড যাচ্ছে, কিন্তু একজনের টাকায় তো হবে না, দুজনের মানে একটা এস্টিমেট হয়ে গেছে না, কি করব। তারপরে আমাকে সবাই বললো ওর ট্রিটমেন্টটা তো করতে হবে, তুমি যদি অফিসে না যাও, ওর তো অনেক ট্রিটমেন্ট আছে, ছোট আর একটা বাচ্চা আছে, ঠিক আছে। তখন আমি অফিসে ওকে নিয়ে যেতে একজন বলল যে তুই কেন রোজ আসিস, কাল থেকে আসবি না। সেই যে বললো, সেই যে ওর চেঞ্জ হলো, ও পরের দিন থেকে কিন্তু আর অফিসে এলো না। অথচ এত ডাক্তার দেখিয়েছি, কেউ কিন্তু ঠিক করতে পারেনি। ওর ওই কথাটা, সেই ছেলেটি আমার কলিগ, দীপঙ্কর নাম, ও আর বেঁচে নেই, কিন্তু আমার জীবনটাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে। আমি জানেন, আমি স্টেনোগ্রাফার ছিলাম, ডিকটেশন নিতাম, তার মধ্যেও চিৎকার করছে, কি ডিকটেশন নেবো, দুটো নিলে আরে, মানে খুব ক্রিটিক্যাল জায়গায় আমি, মানে নেহাত একটা খুব ভালো অর্গানাইজেশনে আমি কাজ করতাম, ওরা সহযোগিতা করেছে বলেই সম্ভব হয়েছে। একদম দিদি, আপনার সাথে আমি আরো কথা বলবো, আরো অনেক কিছু জানার আছে, এবং ওর অঙ্কন শিল্পের প্রকাশও করার আছে। আপনারা তো জানেন আজকের অনুষ্ঠানটা আমাদের একটু অন্য রকম করে তুলছি আপনাদেরই ভালো লাগার জন্য। ওর অঙ্কন শিল্পের যে নিদর্শন আপনি এনেছেন, মানে ওর অবলীলায় ও যে সৃষ্টিগুলো করেছে, সেগুলো আমার মনে হয় দর্শক বন্ধুদের একটু দেখানোর দরকার আছে। দর্শক বন্ধু, আপনারা দেখুন, ভালো লাগবে। অসাধারণ ছবি, মানে ওর যেরকম মানসিক পরিস্থিতি এবং শারীরিক কন্ডিশন, তার ওপরে ও যে এইভাবে এত সুন্দর সুন্দর ছবি ও এঁকেছে, মানে কল্পনার বাইরে। মানে কিভাবে পারে আমি জানি না, কিন্তু অসাধারণ অসাধারণ। এই ছবিটার মানেও আমার জানা নেই, কিন্তু একটা অদ্ভুত একটা নিদর্শন তৈরি হয়েছে। ছবিটা দেখলেই একটা অন্য রকম ভালো লাগা তৈরি হয়ে যায়। সবকটা ছবি দেখুন, দারুণ একটা অদ্ভুত সিনারি আছে। এটা ও অবলীলায় ও আঁকে না বাড়িতে, মানে ওকে কি আলাদা করে কিছু বলে দিতে হয় নাকি? না, ওর কাছে থাকেই, রেডি, ও যখনই ভাল লাগে না। আর ছবির বিষয়বস্তু কি, এটাও দেখুন দর্শক বন্ধু, কি সুন্দর অসাধারণ একটা ছবি। মানে ওর নিজের মন থেকে, ওর যেটা মনে হয় মন থেকে ও আঁকে। আমি একেও দিই যে তুই এই ছবিটা আঁক, ওর মতো করে আঁকবে। এটা রিসেন্ট করেছে, দেখুন তরমুজ খাচ্ছে, আহা অপূর্ব আম, ছবিটা। তরমুজ, এসব ফলের। আপনারা দেখুন, মানে কিভাবে পারা যায়, আই ডোন্ট নো। মানে সত্যি সৃষ্টি বোধহয় এভাবেই হয়, অবলীলায় সুন্দরভাবে এত সুন্দর ছবি। দেখুন, মনে হয় না এই ছবিগুলো দেখলে যে ও আর 5টা স্বাভাবিক শিশুর থেকে কোনো অংশে কোনোভাবেই ও কিন্তু কম নয়। হ্যাঁ, অসাধারণ ছবিটা দেখুন দর্শক বন্ধু, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এই ছবিগুলো দেখলে। এই ছবিটা আপনি বলছিলেন বিক্রি হয়েছে, এটা অস্ট্রেলিয়ায় একজন কিনতে চেয়েছে, তো রেডি করে রেখেছে, ও শীতকালে আসবে। আচ্ছা আচ্ছা, সত্যি মানে এটা কিন্তু অনেক বড় পাওয়া, জানেন। মানে ওর তৈরি করা শিল্প, সেটা বিদেশে বিক্রি হচ্ছে বা হবে, এটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের আবেগ কাজ করছে। অসাধারণ ছবিগুলো, অসাধারণ শিল্প নিদর্শন। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। আপনার থেকে তো অনেক কিছুই জানতে পারলাম, আপনার চড়াই উতরাই এবং ওকে নিয়ে আপনার লড়াই। দেখুন, এগোতে গেলে অনেক বাধা বিপত্তি এগুলো তো আসবেই, কিন্তু তার সাথে সাথে দেখবেন ঈশ্বর কাউকে না কাউকে পাশে দেন।
একদম আমরা যাতে এগিয়ে যেতে পারি, মুখ থুবড়ে পড়ে গেলেও যেন উঠে দাঁড়াতে পারি। তো এরকম কি কারোর সহযোগিতা আপনি পেয়েছেন? এরকম বলতে প্রথমেই হাজবেন্ডকে বলবো যে ও আমার সঙ্গে সমানভাবে সহযোগিতা না করলে কোনোদিনই সম্ভব হতো শুভশ্রী না। এটা এই জায়গায় আসতে পারতো না। একদম। প্রথম হাজবেন্ডকে বলছি 1 নম্বরে। দ্বিতীয় হচ্ছে আমার মেয়ে দীপশ্রী, ও আমাকে খুব ভীষণভাবে মানে ছোট মেয়ে? প্রেরণা দেয়। ও বড় আর্টিস্ট। আচ্ছা। ও খুব ভালো ছবি আঁকে। ও আমাকে বলেছে, মা তুমি ওকে নিয়ে লড়ো। এখন তো ও ল পড়ছে এছাড়া। মা ওকে নিয়ে লড়াই করো, তুমি সাকসেস হবে। আর এই আঁকাটা নিয়ে যেই স্যার ওকে এগিয়ে নিয়ে গেছে, শিল্পী শঙ্কর মণ্ডলকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আর কয়েকটা এনজিওতে ও বিভিন্ন রকম পারফরমেন্স করে, অনেক প্রোগ্রামের সুযোগ সুবিধে করে দেয়। সেইগুলো নাম না করলেই নয়। সেটা তার মধ্যে হচ্ছে সমন্বয়, সুরনন্দন ভারতী, ব্লুমিং প্রোগ্রেসিভ ফাউন্ডেশন। আচ্ছা আচ্ছা। এদের সহযোগিতা না পেলেও শুভশ্রী এতটা এগোতে পারতো না। সঙ্গীতে সবসময় যে শুভশ্রীর পাশে রয়েছে ওর মামা দেবাশিস বোস, ওকে ছাড়া শুভশ্রী কিছুতেই এগোতে পারতো না। এর জন্য ওর কাছে আমি খুবই কৃতজ্ঞ। একদম একদম। এবং আজকেও উনি অসাধারণ সঙ্গত করেছেন দেবশ্রীর সাথে। সব সময় আছে, যত প্রোগ্রাম ওই পার্টিসিপেট করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। এবং শুভশ্রীর পারফরমেন্স নিয়ে যে আমরা অনেক অনেক দর্শক বন্ধুদের মনের মণিকোঠায় যদি জায়গা করে নিতে পারি, তাহলে আমাদের শ্রম সার্থক হবে। শুভশ্রী এবারে 2025-এ ডিসেবিলিটি অ্যাওয়ার্ডে পেয়েছে। ও মিউজিক অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফটে বেস্ট, মানে সেরা শিল্পী। আচ্ছা আচ্ছা। স্টেট অ্যাওয়ার্ড। এটা আমাদের পরিবারের কাছে একটা অনেক 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 বড় বড় এবং অনেক স্পেশাল চাইল্ড যারা বাবা মারা এই প্রোগ্রাম দেখছে, তাদেরও আমি একই বার্তা দেবো যে এদের একটু বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, এদের উপর ভরসা করতে হবে, এদের ভালোবাসা দিয়ে আর সহযোগিতা করে মনের ধৈর্যটা যে আমার মেয়ে পাচ্ছে না কেন, ধৈর্যটা অনেক দিন রাখলে আস্তে আস্তে একদিন না একদিন ওরাও পৃথিবীতে আলো দেখাতে পারবে। একদম 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 খুব খাঁটি কথা বলেছেন। আপনাদের সকলের ভালোবাসা কামনা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। তবে শেষ করার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান বা আপনাদের প্রতিভা আমাদের প্ল্যাটফর্মে মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে দেরি কেন, আপনাদের পারফরমেন্সের একটা ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।